সোসিওলজি, এডুকেশনাল সোসিওলজি, তোমরা সবাই বলছিলে অধ্যায়টা শুরু করতে। আজকে ডাইরেক্ট এডুকেশনাল সোসিওলজি থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব। আমি আগে লিখে নিয়েছি সোশ্যাল গ্রুপ, সামাজিক গোষ্ঠীতে যাব। আমাদের অ্যাকাউন্টেন্সি সিলেবাস বলেছে প্রাইমারি গোষ্ঠী আর সেকেন্ডারি গোষ্ঠী, অর্থাৎ প্রাথমিক গোষ্ঠী আর গৌণ গোষ্ঠী, এই দুটো জানতে। কিন্তু তার আগে আমরা খুব অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে সোসিওলজি বিষয়টা একটু জেনে নেব। জানি আমরা, তোমরা সবাই জানো, তারপর সোসিওলজি অর্থাৎ এর অর্থ হচ্ছে সমাজবিদ্যা। আমরা বলি এই সোসিওলজিটা তৈরি হয়েছে, উৎপত্তি হচ্ছে কোথা থেকে, যেখানে সমাজ থেকে, সমাজ নিয়ে আলোচনা করাই হচ্ছে সোসিওলজির কর্মপরিধি বা যাই বলি। সোসিওলজি শব্দটি হচ্ছে একটি ল্যাটিন শব্দ সোসাইটাস থেকে। সোসাইটাস থেকে এসছে তোমার যে ল্যাটিন শব্দ সোসাইটাস, এটা কোন ভাষায় বললাম? লাতিন শব্দ। আর একটি প্লাস এর সাথে যোগ হয়েছে গ্রিক শব্দ লোজোস। গ্রিক শব্দ লোজোস। এই সোসাইটাস শব্দের অর্থ হচ্ছে সমাজ। এর অর্থ কি? এর অর্থই হচ্ছে, সোসাইটাস শব্দের অর্থই হচ্ছে সমাজ। আর গ্রিক শব্দ লোজোস, আমরা এটা সাইকোলজিতে বিভিন্ন জায়গায় লোজোস শব্দটা পেয়েছি। লোজোস মানে হচ্ছে সম্বন্ধীয় জ্ঞান বা বিজ্ঞানকে বোঝায়। তাহলে দুটোকে এক করে যেটা দাঁড়াচ্ছে সমাজ বিজ্ঞান, অর্থাৎ সোসাইটাস প্লাস লোজোস। ল্যাটিন শব্দ সোসাইটাস আর হচ্ছে গ্রিক শব্দ লোজোস, এই দুটো শব্দ মিলিয়ে এসছে আধুনিক যে সোসিওলজি শব্দটা আমরা ইউজ করছি। এই সোসিওলজি শব্দটার ইংরাজি এই সোসিওলজি শব্দটার উৎপত্তি। তাহলে সোসাইটাস লোজোস অর্থাৎ উৎপত্তিগত অর্থ দিলে সমাজের বিজ্ঞান। সমাজের বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, মনের জিনিস মন জিনিস একবারে শুনি না ওই রকম, কিন্তু মনের বিজ্ঞান মনোবিজ্ঞান কিন্তু নয়। সেরকমই সমাজ সম্বন্ধীয় আলোচনা করা হয় যেখানে, সেটাকেই বলা হয় সোসিওলজি। এবার সোসিওলজি শব্দটা কে প্রথম প্রয়োগ করেন এটা নিয়ে অনেক বিতর্ক আছে। প্রথমে যদি আমরা একজন ফরাসি চিন্তাবিদ দার্শনিক, তিনি, এইটা হয়তো আমরা সব জায়গায় কিন্তু পাইনি, আমরা কোর্সের কথায় আসবো। প্রথম ফরাসি, যেটা বললাম যে ফরাসি একজন দার্শনিক, তার নাম হচ্ছে ইমানুয়েল জোসেফ সেইস। 1780 সালে প্রথম তার একটি পাণ্ডুলিপি পাওয়া যায়, যেটা অপ্রকাশিত একটি বই। সেই পাণ্ডুলিপিতে প্রথম এই সোসিওলজি শব্দটা কিন্তু ব্যবহার করেছিলেন। কিন্তু তাকে কিন্তু আমরা সোসিওলজির জনক বলবো না, আমরা সেটা জানি। কেননা তার এই বইটি পরবর্তীকালে পাওয়া যায়, একটা পাণ্ডুলিপি আকারে, যেহেতু অপ্রকাশিত বই, সেখানে তিনি কিন্তু সোসিওলজি শব্দটা ব্যবহার করেছিলেন। তাহলে কে সেটা? একজন ফরাসি দার্শনিক বা চিন্তাবিদ ইমানুয়েল জোসেফ সেইস। এবারে তাহলে আমরা সোসিওলজির প্রথাগতভাবে তার জনক আমরা কাকে বলছি? অগাস্ট কোত, তাই তো? COMTE, অগাস্ট কোতকে আমরা বলছি তোমার যে সোসিওলজির জনক। তিনি সোসিওলজি শব্দটাকে সেইভাবে করে প্রথাগতভাবে প্রথম কিন্তু ব্যবহার করেছেন। এবার কবে সেটা? প্রথমে তো দেখা যায় 1838 সালে এই কোতে তিনি বেশ কিছু বক্তৃতায় এই সোসিওলজি শব্দটা কিন্তু প্রথম প্রকাশ্যে আনেন। বক্তৃতায়, বক্তৃতা মানে সেটা তো কোনো লিখিত রূপ হয় না, আর সে যুগে তার PDF রূপ ছিল না। তার বক্তৃতায় সোসিওলজি শব্দটাকে নিয়ে আসেন। পরবর্তীকালে তিনি 1839 সালে এই শব্দটা কিন্তু একটা স্বীকৃতি পায়। সোসিওলজি যে শব্দ, সেই সোসিওলজি শব্দটা স্বীকৃতি পায় কিন্তু তোমার যে 1839 সালে। এর পরবর্তী 1842 সালে তার একটি বই বেরোচ্ছে, সেটার নাম কি? পজিটিভ ফিলোসফি। এই পজিটিভ ফিলোসফি, এই বইটার নামটা মনে রাখতে হবে কিন্তু। পজিটিভ ফিলোসফি বইতে তিনি প্রথম এই সোসিওলজি যে শব্দটি, এটাকে প্রথাগতভাবে ব্যবহার করলেন। তাহলে কবে? 1842 খ্রিস্টাব্দে। আমি বললাম 1842 খ্রিস্টাব্দে এই বইটি প্রকাশিত হয়। সেটা হচ্ছে কি? পজিটিভ ফিলোসফি। পজিটিভ ফিলোসফি গ্রন্থে অগাস্ট কোত তিনি প্রথম এই সোসিওলজি শব্দটি প্রথাগতভাবে বা লিখিত আকারে প্রথম প্রয়োগ করেন বা ব্যবহার করেন। এই অগাস্ট কোতকেই বলা হয় তোমার যে সমাজবিদ্যার জনক। ঠিক আছে? সমাজবিদ্যার জনক যদি বলা হয়, ফাদার অফ সোসিওলজি, সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে কাকে? অগাস্ট কোতকে। তিনি হচ্ছেন সোসিওলজির জনক। এবার আমরা সমাজবিদ্যা বলতে কি বুঝি, সোসিওলজি বলতে, এখানে বলে আমরা মূল টপিক সোশ্যাল গ্রুপে চলে যাবো। এটুকু না জেনে নিলে হবে না।
সোশিওলজি বলতে বোঝায়, সোশিওলজি হচ্ছে এমন একটি মানে বিষয় বা সাবজেক্ট যেখানে কি করে সামাজিক প্রতিষ্ঠানগুলির মধ্যে যে সম্পর্ক বা সামাজিক প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের সম্পর্কে অধ্যয়ন করা, তাদের প্রকৃতি, কার্যকলাপ, সীমাবদ্ধতা সমস্ত কিছু এবং তাদের যে মিথস্ক্রিয়া ঘটছে তার ধারাবাহিক অনুশীলন এবং সে বিষয়ে নির্দিষ্ট কিছু নীতি প্রয়োগ এবং সমাজ যে পরিবর্তনশীল সে বিষয়ে পর্যবেক্ষণ করা, অনুশীলন করা এবং সে বিষয়ে কিছু নির্দিষ্ট তথ্য বা সূত্র প্রদান করা, এটাই হচ্ছে সমাজবিদ্যা। যে এইগুলো করে সেই হচ্ছে সমাজবিদ্যা। এবার আমরা মূল জায়গাটায় আসবো, সামাজিক গোষ্ঠী, সোশ্যাল গ্রুপ, যেটা আমাদের টপিক। সোশ্যাল গ্রুপ অনেক রকম ভাবে ভাগ করা যায়, বিভিন্ন রকম ভাবে ভাগ আছে, একে একে আমরা আসবো। প্রথম যদি আমরা সোশ্যাল গ্রুপ দেখি তাহলে সিএই স্কুলির কথা বলতে হবে। সোশিওলজি পড়তে গেলে ম্যাকাইভার, পেজ, স্কুলি এদের কথা কিন্তু আমাদের বারবার আসবে। এই কুলি তোমার যে সামাজিক গোষ্ঠী কিন্তু দুই ভাগে ভাগ করেছে, যে ভাগটা আমাদেরকে পড়তে হবে। কি কি সেই দুটো ভাগ? এক নম্বর ভাগ হচ্ছে প্রাথমিক গোষ্ঠী। এক নম্বর ভাগ বললাম প্রাথমিক গোষ্ঠী, যাকে ইংরেজিতে বলা হয় প্রাইমারি, তাই তো। আর দুই নম্বরটা হচ্ছে গৌণ গোষ্ঠী বা সেকেন্ডারি গ্রুপ। প্রাথমিক গোষ্ঠী আর গৌণ গোষ্ঠী এই দুটো ভাগে ভাগ করেছে তোমার যে অধ্যাপক কুলি। তাহলে এটা হচ্ছে প্রাইমারি, তাই তো, প্রাইমারি গ্রুপ আর সেকেন্ডারি গ্রুপ। প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ দুটোকে আমরা এবার আলাদা আলাদা ভাবে, যেহেতু এই দুটো আমাদের সিলেবাসে বড় করে দেওয়া আছে, এই দুটো ডিটেলস পড়বো। তারপরে তাহলে অধ্যাপক কুলি প্রাথমিক সামাজিক গোষ্ঠীকে কয় ভাগে ভাগ করেছে? দুই ভাগে। কি কি? প্রাথমিক গোষ্ঠী বা প্রাইমারি গ্রুপ আর হচ্ছে সেকেন্ডারি গোষ্ঠী বা গৌণ গ্রুপ। আমরা সেকেন্ডটাকে মুছে দিচ্ছি, আমরা সেকেন্ডটায় পরে আসবো। প্রাথমিক গোষ্ঠী, এবারে আমরা প্রথমে প্রাথমিক গোষ্ঠীটা আমরা আলোচনায়। প্রাথমিক গোষ্ঠী কাকে বলে? যে গোষ্ঠী, সামাজিক যে গোষ্ঠী, গোষ্ঠী মানে কি আগে সেটা যদি আমরা বুঝি, যখন একের বেশি মানুষ নিজেদের মধ্যে একটু দলবদ্ধভাবে থাকে তাকেই গোষ্ঠী বলে। প্রাচীন কাল থেকেই, একদম ঐতিহাসিক কাল থেকে মানুষ তার নিজের প্রয়োজনে কি সমাজবদ্ধ হয়েছে, গোষ্ঠীবদ্ধ হয়েছে। নিজের প্রয়োজনে গোষ্ঠীবদ্ধ হয়েছে, কখনো বাধ্যতামূলক ভাবে হয়েছে, কখনো নিজের ইচ্ছায় হয়েছে, কখনো নিজের অনিচ্ছায় বা বাধ্যতামূলক না নিজের স্ব ইচ্ছায় প্রয়োজন হলে গোষ্ঠীর সদস্যভুক্ত হয়েছে, কখনো হয়নি। এই বিভিন্ন গুণগুলো দেখে সামাজিক গোষ্ঠীর বিভিন্ন ভাগ হয়। প্রাথমিক গোষ্ঠী হচ্ছে এমন একটি গোষ্ঠী যে গোষ্ঠীর যে কজন সদস্য আছে তাদের মধ্যে খুব পারস্পরিক সম্পর্ক আছে, নৈকট্য আছে, তারা একসাথেই প্রায় থাকছে, তাদের চিন্তা ভাবনা, ইচ্ছা, চাহিদা একাকার হবে, নিজেদের মধ্যে স্বার্থ জড়িত আছে, সবকিছু মিলে যে গোষ্ঠী, মুখোমুখি সম্পর্ক, অন্তরঙ্গ সম্পর্ক, সেই গোষ্ঠীটাকে বলা হয় প্রাথমিক গোষ্ঠী। প্রাথমিক গোষ্ঠীর সবচেয়ে আদর্শ উদাহরণ হচ্ছে পরিবার। পরিবার হচ্ছে প্রাথমিক গোষ্ঠী বা প্রাইমারি গ্রুপের সবচেয়ে বড় উদাহরণ বা সবচেয়ে কাছের উদাহরণ। কেন? এই যে আমরা ফ্যামিলির মধ্যে থাকি, মা বাবা, ভাই বোন, ঠাকুমা, দাদু, জ্যাঠা, কাকা, যাই থাকি না কেন, যে আমরা সবাই মিলে রয়েছি, সবার মধ্যে কিন্তু আন্তরিকতা সম্পর্ক নয়, এমন দূরছাই সম্পর্ক নিশ্চয়ই নেই। সবার মধ্যে একটা মুখোমুখি সম্পর্ক, অন্তরঙ্গ সম্পর্ক, সবার উদ্দেশ্য একই, আমরা ফ্যামিলির ভালো চাই, একে অন্যের ভালো চাই, একটা বিশ্বাসের জায়গা, ভরসার জায়গা, একজন বাড়ি না ফিরলে অন্যরা চিন্তা করছে, এই যে এই ব্যাপারটা, এই ধরনের সম্পর্ক যেখানে আছে সেটাকেই কুলি বলছে প্রাথমিক গোষ্ঠী। মানে প্রাথমিক গোষ্ঠীর বেশ কিছু বৈশিষ্ট্য আছে, আমরা যদি সেই বৈশিষ্ট্যগুলোর দিকে একটু লক্ষ্য করে দেখবো আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত হচ্ছে দৈহিক নৈকট্য। এই যে আমরা প্রাথমিক গোষ্ঠীর যেটা বলা হয়, পরিবারটা মাথায় ঢুকিয়ে নেবো, যখন প্রাথমিক গোষ্ঠী পড়বো আমার মাথায় পরিবার কাজ করবে, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। পরিবারের সদস্যদের মধ্যে কি দৈহিক নৈকট্য আছে? তো আমরা একসাথে থাকি, পাশাপাশি থাকি, পাশাপাশি থাকা ভুল, একসাথে থাকি, একসাথে নিজেদের সুখ দুঃখ ভাগ করে নিই, নিজেদের মতামত বিনিময় করি, পরামর্শ নিই, পরামর্শ দিই, সহযোগিতা নিই, সহযোগিতা করি। তাহলে কি রয়েছে? আমাদের মধ্যে একটা দৈহিক নৈকট্য রয়েছে। অর্থাৎ প্রাথমিক গোষ্ঠীর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দৈহিক নৈকট্য। দ্বিতীয় হচ্ছে ছোট আয়তন। এই যে তোমার যে গোষ্ঠীগুলো, প্রাথমিক গোষ্ঠীর অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে ছোট আয়তন। গোষ্ঠী যদি অনেক বড় হয়ে যায়, গোষ্ঠী কথাটা আমরা যে অর্থে এখন ব্যবহার করি গ্রাম অঞ্চলে, কি বলি? গোষ্ঠী শুদ্ধ দেখে নেবো, গোষ্ঠী কথাটা গোষ্ঠী থেকে এসছে অ্যাকচুয়ালি, সেই অর্থে নয়, কিন্তু ফ্যামিলি এখানে বলছি আমরা। এর আয়তনটা ছোট হয়। নিশ্চয়ই একটা ফ্যামিলি, একটা জেলা শুদ্ধ একটা ফ্যামিলি, অনেক সময় বলি আমাদের পরিবার, এইভাবে বলি ঠিকই, কিন্তু অ্যাকচুয়াল ফ্যামিলি বলতে খুব ছোট আয়তনের বোঝায়। খুব বড় হয়ে গেলে তো সেই দৈহিক নৈকট্য থাকবে না, কে কার অত খোঁজ খবর নেবে? সম্ভব সেটা নয়, তখন সেটা কিন্তু অন্য গোষ্ঠীর পর্যায়ে চলে যাবে, সেটা অন্য বৈশিষ্ট্য এসে বলবো। অর্থাৎ প্রাথমিক গোষ্ঠীর অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এর আয়তন কি হবে? আয়তন হবে ছোট। তারপর হচ্ছে অন্তরঙ্গতা। অন্তরঙ্গতা মানে
একটা আন্তরিক সম্পর্ক থাকবে। তো পরিবারের মধ্যে কি আন্তরিক সম্পর্ক আছে তো, নাকি কেউ কাউকে চেনে না, তুই যা উচ্ছন্নে যা করবি, এই ধরনের হয় না। যতই মা বাবা সন্তানকে গালাগাল করুক, তোর কিছু হবে না, তুই এই কর সেই কর, কিন্তু তারা বিপদে পাশে দাঁড়ায়, সন্তানও বাবা মার পাশে দাঁড়ায়, ভাই ভাইয়ের পাশে দাঁড়ায়। এই যে এই বিষয়গুলো, সেটা হচ্ছে একটা অন্তরঙ্গতা রয়েছে, নিজেদের মধ্যে অন্তরঙ্গতা তোমার যে বৈশিষ্ট্য হচ্ছে অন্যতম। নেক্সট হচ্ছে স্থায়িত্ব। প্রাথমিক গোষ্ঠীর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে স্থায়িত্ব, দীর্ঘদিন। যখন খুশি যেমন খুশি প্রাথমিক গোষ্ঠী কিন্তু ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল, এটা না। ফ্যামিলি, পরিবার জেনারেশন বাই জেনারেশন চলছে, চলবেই। তাহলে প্রাথমিক গোষ্ঠী স্থায়ী গোষ্ঠী। এমন নয় যে আমার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে, আমার উদ্দেশ্য ছিল এখান থেকে চাকরি পেলাম, পরিবার ভেঙে দিলাম, সবাই যার যার মতন চলে যাও, এরকম হয়? কখনো হয় না। প্রাথমিক গোষ্ঠী একটি স্থায়ী, ঠিক আছে। তারপরে অভিন্ন উদ্দেশ্য। আমাদের যে ফ্যামিলি বা প্রাথমিক গোষ্ঠীর মধ্যে যে সদস্যগুলো রয়েছে, তাদের কিন্তু সবার উদ্দেশ্য অনেকটাই এক। একটা স্বনির্ভর হওয়া, সবাই মিলে ভালো থাকা, আমি ভালো থাকবো, আমার পরিবারের অন্যরা ভালো থাকবে, সবাই সুখ শান্তিতে থাকবো। এই যে উদ্দেশ্যগুলো মোটামুটি কিন্তু কমন সবার, এক একজনের উদ্দেশ্য এক এক রকম নয়, এইটাই বলা হচ্ছে। আর এখানে যে সম্পর্কটা আসে, সেই সম্পর্কটা হয় স্বতঃস্ফূর্ত। কেউ কাউকে কিন্তু জোর করছে না, এর সাথে তুমি মায়ের সাথে ভালো সম্পর্ক রাখো, দাদার সাথে ভালো সম্পর্ক রাখো, এর সাথে ভালো সম্পর্ক, যেটা এখানে রিলেশনটা আসে, সেটা কি হয়? সেটা হচ্ছে তোমার যে অন্তরঙ্গ এবং স্বতঃস্ফূর্ত ভাবে সবার মধ্যে কিন্তু আসে। আর লাস্ট যেটা বলবো, যে সম্পর্কটা হয় এটা কিন্তু ব্যক্তিগত স্তরে। নিশ্চয়ই আমি বাবা মায়ের সাথে কথা বলবার জন্য অন্য কোনো মিডিয়া বা ভায়াকে আমি ব্যবহার করব না। আমরা যা হবে ফেস টু ফেস, ব্যক্তিগত স্তরে। প্রথমেই তো বলা হচ্ছে অন্তরঙ্গ ব্যাপারটা, অর্থাৎ এখানে ব্যক্তিগত স্তরে সম্পর্কটা হয়। সেটা হচ্ছে প্রাথমিক গোষ্ঠীর মূল বৈশিষ্ট্যগুলো। এবার আমরা দেখবো এই প্রাথমিক গোষ্ঠীর গুরুত্ব কি। অন্য গোষ্ঠীগুলোর ক্ষেত্রে কিন্তু এত পড়বো না, প্রাথমিক আর গৌণের বেলায় সবটা পড়বো, কারণ এটা আমাদের মেনশন করা আছে। এবার যদি আমরা দেখি প্রাথমিক গোষ্ঠী, তার কিছু গুরুত্ব বা উপযোগিতা রয়েছে। এই গোষ্ঠীর গুরুত্ব বা ভালো দিকগুলো কি কি? প্রথমত যেটা হচ্ছে সামাজিকীকরণের সাহায্য। আমরা পরে পড়বো, সোশ্যালাইজেশন প্রক্রিয়াটা পড়বো, তখন ডিটেলস বলবো সামাজিকীকরণ কি। সামাজিকীকরণে সাহায্য করছে, সোশ্যালাইজেশনে কি করছে? সাহায্য করছে কিন্তু তোমার যে প্রাথমিক গোষ্ঠীগুলি। সামাজিকীকরণ মানে আমি এখানে সংক্ষেপে বলছি শুধুমাত্র যে সমাজে থাকতে গেলে সমাজের মতন হতে হয়, সমাজের রীতিনীতি নিয়ম কানুন মেনে তার মতন চলতে পারাটাই হচ্ছে সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ। এই যে সমাজের উপযোগ আমাকে কে করে দিয়েছে? আমার প্রাথমিক গোষ্ঠী, পরিবার। স্কুল আমাকে কিন্তু অনেক পরে ধরেছে, 5-6 বছর বয়সে, তার আগে কিন্তু পরিবারই সব করেছে, বা আজীবন পরিবার থেকে আমরা পেয়ে থাকি ইসলামকরা। অর্থাৎ সামাজিকীকরণ যেটা ঘটে, সেটা কিন্তু প্রাথমিক গোষ্ঠী করে থাকে, বিকাশ ঘটায়। অর্থাৎ একজন ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটানোর ক্ষেত্রে কিন্তু প্রাথমিক গোষ্ঠীর ভূমিকা রয়েছে। দৈহিক, মানসিক, নৈতিক, সামাজিক, আধ্যাত্মিক যে সমস্ত বিকাশগুলো রয়েছে, দৈহিক, সামাজিক, প্রাক্ষবিক, নৈতিক, আধ্যাত্মিক সমস্ত দিকের বিকাশ ঘটাতে সাহায্য করছে পরিবার। ডাইরেক্ট করুক, ইনডাইরেক্ট করুক, তুমি দেখো, ভেবে দেখো, এই বিষয়ে ডিটেলস আমি আর যাচ্ছি না। সমস্ত দিকের একজন ব্যক্তির, একজন শিশু থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত তার সমস্ত দিকের বিকাশের একমাত্র যদি সবচেয়ে বেশি অংশীদারিত্ব কারো থাকে, ভূমিকা থাকে, সেটা কিন্তু প্রাথমিক গোষ্ঠী, অর্থাৎ পরিবারের। অর্থাৎ পরিবার বা প্রাথমিক গোষ্ঠী কি করছে? ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে সাহায্য করছে। সান্নিধ্য প্রদান, সান্নিধ্য বা আন্তরিক সান্নিধ্য প্রদান। এই সান্নিধ্য প্রদান জিনিসটা কি? আমার খারাপ সময়, ভালো সময় আমি কাকে পাশে পেয়েছি? নিশ্চয়ই আমার ফ্যামিলিকে। এটাই তো মানুষের ব্যক্তিগত নিয়ম। অর্থাৎ তোমার দেখবে কোনো বিপদ আপদ হলে অনেকেই পাশে দাঁড়াবে, কিন্তু ওই সিম্প্যাথি দেবে পেছনে, ভালো হয়েছে, খুব পেরেছিল। এইটা হচ্ছে মানুষের ধর্ম, সোসাইটির ধর্ম। কিন্তু প্রাথমিক গোষ্ঠী একটি প্রতিষ্ঠান যে কি করছে, আমাকে, আমাদের প্রত্যেকটা মানুষকে আন্তরিক সান্নিধ্য, সুখে দুঃখে আন্তরিকতা প্রদান করছে, আমাকে সান্নিধ্য প্রদান করছে। এইটা হচ্ছে অন্যতম মাধ্যম। নেক্সট হচ্ছে শিক্ষার মাধ্যম হিসেবে কাজ করে। আমাদের প্রাথমিক শিক্ষায় আমরা বলেছি সবচেয়ে প্রথম মাধ্যম কোনটি? পরিবার। তাহলে প্রাথমিক গোষ্ঠীর অন্যতম একটি বৈশিষ্ট্য হলো প্রাথমিক গোষ্ঠী শিক্ষার মাধ্যম হিসেবে কাজ করে। ব্যক্তি বা শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করা, প্রাথমিক যে শিক্ষা, আচরণ থেকে শুরু করে ভাষা, সমস্ত কিছুর বিকাশ ঘটায় কে? এই তোমার যে প্রাথমিক গোষ্ঠী। লাস্ট এটা বলে এবার গৌণ গোষ্ঠীতে চলে যাব। চাহিদা পূরণ। আমাদের যে চাহিদাগুলো রয়েছে, সাধারণ সমস্ত চাহিদাই পূরণ করে কিন্তু এই প্রাথমিক গোষ্ঠী। খাদ্যের চাহিদা বলো, ঘুমের চাহিদা বলো, শিশুদের নিরাপত্তার চাহিদা বলো, বয়ঃসন্ধি কালের পরবর্তীতে একটা প্রাপ্তবয়স্ক মানুষের তার যে অন্তরঙ্গতা বা তার ফিজিক্যাল মেন্টাল সাপোর্ট, সমস্ত চাহিদা পূরণ করার জন্য বিবাহ নামক সম্পর্কে আবদ্ধ করে দেওয়া, সবকিছুর দায়িত্ব তো পরিবার নিয়ে বসে আছে। অর্থাৎ প্রাথমিক গোষ্ঠী কি করছে? একজন ব্যক্তির সমস্ত প্রকার চাহিদাগুলো কি করছে? সে আমাদের
পূরণ করতে সাহায্য করছে। সংক্ষেপেই বলবো, এই গেল প্রাথমিক গোষ্ঠী। বলতে গেলে প্রচুর বলতে হয়, কিন্তু সময় হবে না। এইবার 2 নম্বরে আসবো আমরা গৌণ গোষ্ঠী বা সেকেন্ডারি গ্রুপে। সেকেন্ডারি গোষ্ঠী বা গৌণ গোষ্ঠী। গৌণ গোষ্ঠী কি? গৌণ গোষ্ঠী হচ্ছে এমন একটি গ্রুপ, এমন একটি গোষ্ঠী সমাজের, যেখানে তোমার যে সদস্যদের মধ্যে পারস্পরিক ব্যক্তিগত স্তরে সম্পর্ক খুব বেশি থাকে না, একেবারে থাকে না সেটা বলছি না, এতটাই কম। যেমন প্রাথমিক গোষ্ঠী, পরিবার, এগুলোতে দেখা যাচ্ছে একদম ব্যক্তিগত সম্পর্ক, সবাই সবার সবকিছু জানি, সবার সহযোগিতা করছি। কিন্তু যখন অনেকজন সদস্য আছি, নিজেদের মধ্যে আন্তরিকতা বা মুখোমুখি সম্পর্কটা একেবারে নেই, সেই ধরনের গোষ্ঠীকে বলা হচ্ছে সেকেন্ডারি গোষ্ঠী বা গৌণ গোষ্ঠী। যেমন কোন একটি ক্লাব, ইস্ট বেঙ্গলের সমর্থক কত আছে সারা দেশ জুড়ে, লিভারপুলের সমর্থক কত আছে, কেকেআর এর সাপোর্টার কত আছে, তাই বলে কি একদম ব্যক্তিগত সম্পর্ক আছে আমাদের মধ্যে? সম্পর্ক নেই। গ্যালারিতে গেলে তুমিও কেকেআর এর সাপোর্টার, আমিও কেকেআর এর সাপোর্টার, ভাই আমার না টিকিটটা নেই, তোমার পাশে অ্যাডজাস্ট করে বসি, কেউ ছাড়বে না। বিশেষ মুহূর্তে কেউ কেউ বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু ফ্যামিলিতে কত স্যাক্রিফাইস জিনিসটা আসে। অর্থাৎ গৌণ গোষ্ঠীর পারস্পরিক আন্তরিক সম্পর্ক থাকবে না, কোনো সংঘ, কোনো সংস্থা, এই ধরনের হচ্ছে গৌণ গোষ্ঠী। এবার গৌণ গোষ্ঠীর কিছু বৈশিষ্ট্য আছে, আমি একবারে লিখে নিই তাহলে সুবিধা হবে। আমরা লিখে নিলাম, বৈশিষ্ট্যগুলো একে একে দেখবো। গৌণ গোষ্ঠীর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বড় আয়তন। গৌণ গোষ্ঠীগুলো কিন্তু পরিবারের মতন অত ছোট হচ্ছে না, প্রাথমিক গোষ্ঠীর মতন। সেকেন্ডারি গোষ্ঠী আয়তনের কোনো লিমিট নেই। কোন একটা ক্লাবের সদস্যদের লিমিট আছে, হাজার হাজার লক্ষ লক্ষ হতে পারে। কেকেআর এর সাপোর্টার, মুম্বাই ইন্ডিয়ান্সের সাপোর্টার লক্ষ লক্ষ নয়, কোটি কোটি আছে। অর্থাৎ এর আয়তন হয় অনেক বড়। নেক্সট হচ্ছে স্বেচ্ছাধীন সদস্য। আমি মোহনবাগান ক্লাবের সদস্য হব কি হব না, কেকেআর এর সদস্য হব কি হব না, ইস্ট বেঙ্গল ক্লাবের সদস্য হব কি হব না, আজকে সদস্যপদ নিয়ে কালকে আমি ত্যাগ করতেই পারি, আমি নাক্ষর দেয়া নেই। বুঝতে পেরেছি? তাহলে স্বেচ্ছাধীন, এটা আমার ইচ্ছা, আমারও ইচ্ছা। কোন একটি সংগঠনের সদস্য আমি হতেও পারি, না হতে পারি। অমুক সংগঠন, ঠিক আছে, অল ইন্ডিয়া চোর অ্যাসোসিয়েশন, আমি তার সদস্য হবো কি না হবো সেটা আমার ব্যাপার। এখন এদেরই পাল্লা বেশি ভারী, তাই ওইটাই বললাম। মুখোমুখি সম্পর্কহীন। এখানে মুম্বাই ইন্ডিয়ান্সের সব সদস্যের সাথে ফেস টু ফেস রিলেশন আছে। ওই নাগাল্যান্ডের থেকেও একজন সদস্য আছে, কাশ্মীরের থেকেও একজন আছে, পাঞ্জাবের থেকেও আছে, ওয়েস্ট বেঙ্গলের থেকে আছে, মহারাষ্ট্রের থেকে আছে, সারা দেশ থেকে। মুখোমুখি কোনো সম্পর্ক নেই। কিন্তু পরিবারে, প্রাথমিক গোষ্ঠীর ক্ষেত্রে সেটা ছিল অন্যতম বৈশিষ্ট্য, তার মুখোমুখি সম্পর্ক। গোষ্ঠীর উদ্দেশ্যের প্রধান, এখানে ব্যক্তিগত উদ্দেশ্য। মুম্বাই আজকে হারলে অনেকে জুয়া খেলে, আইপিএল আসলে আমি দেখি মারাত্মক জিনিস। আমি মুম্বাইয়ের সাপোর্টার, কিন্তু মুম্বাই হারলে আমার টাকাটা উঠে আসবে, আমি এত টাকা লাগিয়ে দিয়েছি, আমার উদ্দেশ্য কি সাকসেস হবে? এখানে সম্ভব না। এখানে গোষ্ঠীর উদ্দেশ্যটা প্রধান, গোষ্ঠীর ভালো হোক সেটা আগে চাইবো, ব্যক্তিগত উদ্দেশ্যের কোনো গুরুত্ব নেই এখানে। কেউ কোনোভাবে চাইছে আজকে কেকেআর এ অমুক ওপেনিং ব্যাট করলে খুব ভালো হয়, না, তোমার উদ্দেশ্যটা প্রধান নয়, গুরুত্ব পাবে না। এখানে গুরুত্ব পাবে কে? গুরুত্ব পাবে গোষ্ঠীর উদ্দেশ্য, তার উদ্দেশ্যটাই প্রধান পাবে। চুক্তি নির্ভর, এই যে এখানে টোটাল যে সদস্যগুলো একটা চুক্তির মধ্যে রয়েছে, যেন অলিখিত, অবশ্যই চুক্তিগুলো লিখিত না। আমার সাথে কেকেআর এর কোনো চুক্তি হয়নি, ইস্ট বেঙ্গলের কোনো চুক্তি হয়নি, মোহনবাগানের কোনো চুক্তি হয়নি, মুম্বাই সিটির কোনো চুক্তি হয়নি, কিন্তু আমি একটা নির্দিষ্ট চুক্তি মনে মনে মেনে নিচ্ছি, এই কারণে আমি এর সাপোর্ট করছি। এইগুলো মিটে গেলে এখান থেকে যখনই রোহিত শর্মা এই টিমে চলে আসবে, আমি চলে যাবো। সৌরভ গাঙ্গুলি যখনই কেকেআর থেকে পুনে ওয়ারিসে চলে গেল, অনেক বাঙালিরা পুনে ওয়ারিসকে সাপোর্ট করতে শুরু করলো। অর্থাৎ এই সদস্যটা হচ্ছে এটা কি চুক্তি নির্ভর একটা ব্যাপার, তার হচ্ছে পরোক্ষ সহযোগিতা। এখানে যে সদস্যরা একে অন্যকে সহযোগিতা করছে, সেটা আসছে কি অনেকটাই পরোক্ষভাবে, ডিরেক্ট কিন্তু সে প্রাথমিক গোষ্ঠীর মতন হচ্ছে না। এই হলো গৌণ গোষ্ঠীর তোমার যে বৈশিষ্ট্য। এবার গৌণ গোষ্ঠীর গুরুত্ব উপযোগিতাগুলো আমি লিখে নিয়ে এইভাবেই আলোচনায় আসছি। এবার দেখো গৌণ গোষ্ঠীর গুরুত্ব শিক্ষাক্ষেত্রে বা বাস্তবে। প্রথম হচ্ছে ব্যক্তির বিকাশে সাহায্য করে বিভিন্ন গৌণ গোষ্ঠী, শুধু ক্লাবের মধ্যে থেকে থাকলে বিভিন্ন সংগঠনের আমি যখন সদস্য হচ্ছি, সেখান থেকে আমি নতুন নতুন কিছু আমার ডেভেলপ হচ্ছে, কিন্তু অনেক কিছু নতুন জানতে পারছি, বুঝতে পারছি, শিখতে পারছি। অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশে সাহায্য। দৃষ্টিভঙ্গির পরিবর্তন, আমাদের প্রত্যেকটি বিষয়ে একটা অ্যাপ্রোচ থাকে। আমি একটা রাজনৈতিক দল বা কোনো কিছু সমর্থক, তখন একটা অ্যাঙ্গেল থেকে দেখছি, কোনো কারণে তাদের দুর্নীতি হোক, অন্য কোনো কারণ হোক, মতাদর্শগত তফাতে হোক, এখন তো সেসব দিয়ে হয় না, দল বদলু হয়েই যায়। যাই হোক, আমি ধরে নিচ্ছি একজন আদর্শ ব্যক্তি সেই দল থেকে এক্স দল থেকে ওয়াই দলে চলে আসলো, তখন কিন্তু তার দৃষ্টিভঙ্গিটার উপর, এতদিন সে একটা চশমা দিয়ে দেখছিল বাইরেটাকে, কালোই লাগছিল, এবার লাল চশমা পড়েছে, লাল লাগছে, আবার নীল চশমা পড়েছে, নীল লাগছে। অর্থাৎ দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা কিন্তু হচ্ছে। সুযোগ সুবিধা প্রদান, গণগোষ্ঠী কি করে, অনেক ক্ষেত্রেই গণগোষ্ঠী ব্যক্তিকে কি করে, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে। প্রাথমিক গোষ্ঠী যে সুযোগগুলো দিতে পারে, গণগোষ্ঠী সেগুলো নিশ্চয়ই পারে না। আবার গৌণ গোষ্ঠী অনেক ক্ষেত্রে, অনেক বৃহত্তর ক্ষেত্রে সুবিধা দিতে পারে, যেটা প্রাথমিক গোষ্ঠীর পক্ষে সম্ভব নয়, যেহেতু তার সদস্য সংখ্যা কম, সীমিত ক্ষমতা,
কিন্তু গৌণ গোষ্ঠী চাইলে অনেক সময় অনেক বড় সুযোগ সুবিধা আমাদের দিতে পারে। দক্ষতা বৃদ্ধি, স্কিল ডেভেলপমেন্ট করে। গৌণ গোষ্ঠীর একটি অন্যতম কাজ হচ্ছে আমাদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। একমাত্র এই গোষ্ঠী একটি যা হচ্ছে বিভিন্ন রকম প্রশিক্ষণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যক্তির বা শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধি করে থাকে। চিন্তা ভাবনার উন্নতি, আমাদের যে চিন্তা ভাবনা আছে, আমাদের যে থিঙ্কিং পাওয়ার আছে, সেইগুলোকে কিন্তু অনেকটা ডেভেলপ করে এই তোমার যে সেকেন্ডারি গোষ্ঠী যেটা গৌণ গোষ্ঠী আছে। তাদের ধ্যান ধারণা, তাদের চিন্তা ভাবনা আমার মধ্যে আসে, সেটা আমি ভাবতে শিখি, বুঝতে শিখি, দেখতে শিখি, ফলে চিন্তা ভাবনার উন্নতি কিন্তু হয়। এবার এই দুটো গোষ্ঠীর বাইরে, এই দুটো গোষ্ঠী কিন্তু কুলি মেইনলি বলেছে, আমরা অন্যান্য ভাগগুলো আসার আগে এখানে একটা মজার ব্যাপার আছে। আর একটা গোষ্ঠী আছে যেটা আমরা না অনেক ক্ষেত্রেই তোমার যে আউট করে দিই, তৃতীয় বর্গীয় গোষ্ঠী বা নির্দেশিত গোষ্ঠী। এটা কিন্তু কুলি বলেনি, কিন্তু আমি এই দুটোর সাথে রিলেটেড বলে এখানটায় আসলাম বিষয়টা নিয়ে। এটা অন্য কোথাও পাবে না, মানে অন্য কোনো গ্রুপে পাবে না, অন্য কোনো বইটি পাবে না, সেটা আমার ভেবো না, কিন্তু অবশ্যই পাবে। নির্দেশক গোষ্ঠী যাকে বলে, এই নির্দেশক গোষ্ঠীর আরেকটা ইংরেজিতে বলা হয় টারশিয়ারি গ্রুপ। এই টারশিয়ারি বা তৃতীয় বর্গীয় গ্রুপ এটাকে তুমি বলতে পারো। নির্দেশক, তৃতীয় বর্গীয় বা টারশিয়ারি গ্রুপ। এই টারশিয়ারি গ্রুপ বা নির্দেশক গ্রুপটা খুব ইন্টারেস্টিং। অনেক সময় কিন্তু কি হয় বলতো, আমি যার সদস্যই নই যে গ্রুপে, সেভাবে করে সদস্য নই, কিন্তু তাকে আমি আবার অনুসরণ করছি। এইটা হচ্ছে তৃতীয় বর্গ। যেমন ধরো কোনো একজন হিরো বা হিরোইন আছে, তার বা সেলিব্রিটি, তার ফ্যান আমি, সে আমাকে চেনেও না, জানেও না, কিন্তু আমি তাকে অনুসরণ করছি। ও সালমান খান এরকম করেছে, আমিও একটা ওই ধরনের জামা বানিয়ে হনুমান খান হব। এই যে টেন্ডেন্সিটা, এইরকম পাবলিকের সংখ্যা কিন্তু কম নয়, বহু। এই ধরনের একটি গোষ্ঠী তৈরি হয়ে যায় সমাজে, যাদেরকে বলে তৃতীয় বর্গীয় গোষ্ঠী। তারা পারস্পরিক সম্পর্ক টম্পর্কে বালাই নেই, এক ওয়ান ওয়ে, এখানে আমি অনুসরণ করে যাচ্ছি তাকে বা তাদেরকে, এই ওয়ান ওয়ে একটা গ্রুপ তৈরি হয়ে যায়। এটাকে বলছে তৃতীয় বর্গীয় গোষ্ঠী বা নির্দেশক গোষ্ঠী বা টারশিয়ারি গ্রুপ। কখনো বাইচান্স কোনো প্রশ্ন দিয়ে ফেললে যাতে আমরা বুঝতে অসুবিধা না হয়, এই জন্য আমি এটাকে কিন্তু উল্লেখ করলাম। এবার অধ্যাপক সামনার নামটা মনে রাখবার চেষ্টা করবো আমরা অবশ্যই। সামনার আবার গোষ্ঠীকে অন্যরকম ভাবে কিন্তু ভাগ করেছেন। সামনার দুটো ভাগে ভাগ করেছেন, এক হচ্ছে অন্তগোষ্ঠী আর একটা হচ্ছে বহির্গোষ্ঠী। আমি এটাকে শর্টেও দিয়েছি, দেখবে তোমরা, অন্তগোষ্ঠী এবং বহির্গোষ্ঠী, এই দুটো ভাগে কিন্তু অধ্যাপক সামনার ভাগ। এই দুটো কি আমি একদম বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। এই অন্তগোষ্ঠীর ইংরেজি হচ্ছে ইন গ্রুপ, আমি গ্রুপটা লিখলাম না, আর বহির্গোষ্ঠী হচ্ছে আউট গ্রুপ, বাইরে। এই অন্তর্গোষ্ঠী আর বহির্গোষ্ঠী অ্যাকচুয়াল কি? অন্তর্গোষ্ঠী পরস্পরের মধ্যে যেখানে আমরা বোধটা কাজ করছি, আমরা মানে কিন্তু আবার সেই প্রাইমারি গোষ্ঠী ভেবে নিও না, প্রাথমিক গোষ্ঠী ভেবে, তার থেকে লার্জ, বড়, প্রাথমিক গোষ্ঠীর থেকে বড়, কিন্তু সেখানে একটা আমরা বোধ কাজ করছে, নিজেরা নিজেদের সাথে একাত্ম বোধ করছে, সেই ধরনের গোষ্ঠীটাকে বলেছেন তিনি আন্তঃগোষ্ঠী বা অন্তঃগোষ্ঠী বা ইন গ্রুপ। কি সেটা ইন গ্রুপটা? ইন গ্রুপটার উদাহরণ যদি আমরা ক্লাসরুমে আমরা 11, আমরা 5 সেকশন, এ সেকশনের ঘরে যদি বি সেকশনের ছেলেরা আসে রে, মানে আর কিন্তু কোনো উদ্দেশ্য নেই, শুধুমাত্র ক্লাসরুমে যতক্ষণ আছি ততক্ষণই আমরা ওইটুকুর মধ্যেই পরিচয়। এই ধরনের গোষ্ঠীটা আমরা অমুক কলেজের এডুকেশন ডিপার্টমেন্টের ছেলে আমরা, এই যে বা মেয়ে আমরা, এই ধরনের গোষ্ঠীগুলোকে বলা হচ্ছে অন্তঃগোষ্ঠী। লার্জ হলো আমাদের মধ্যে একটা একাত্মবোধ আছে, উই ফিলিংস আছে। আর বহির্গোষ্ঠী কোনটা? বহির্গোষ্ঠী হচ্ছে যেখানকার আমি সদস্য নই, কিন্তু তাদের সম্বন্ধে আমার দৃষ্টিভঙ্গি, যেমন KKR এর সাপোর্ট হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে দেখা, মোহনবাগানের সাপোর্টার হয়ে ইস্ট বেঙ্গলকে দেখা, ইস্ট বেঙ্গলের সাপোর্টার হয়ে মোহনবাগানকে দেখা। অর্থাৎ আমি যে গোষ্ঠীর সদস্য নই, কিন্তু উল্টো দিকের গোষ্ঠীর প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেই গোষ্ঠীটাকে বলা হচ্ছে আমার বহির্গোষ্ঠী। তাহলে ইন আর আউট বুঝতে পারলাম। ইন মানে যে গোষ্ঠীর আমি সদস্য, তার ফলে আমার কি হচ্ছে, তার প্রতি একটা আমার উই ফিলিংস আছে, সেই গোষ্ঠীটাকে বলা হচ্ছে অন্তঃগোষ্ঠী বা ইন গ্রুপ। আর আউট গ্রুপ যেটা বা বহির্গোষ্ঠী, যেখানে যে গ্রুপের আমি সদস্য নই, বাইরে থেকে তার সম্বন্ধে আমি দেখছি, সেই ধারণাটাকে বলা হচ্ছে বহির্গোষ্ঠী। এবার আরো কিছু ভাগ আমরা আসছি স্থায়িত্ব অনুযায়ী, অর্থাৎ গোষ্ঠীর স্থায়িত্ব কতটা, সে অনুযায়ী গোষ্ঠীকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে
স্থায়ী গোষ্ঠী আর একটা হচ্ছে অস্থায়ী গোষ্ঠী। তাহলে কি কি বললাম? স্থায়িত্ব অনুযায়ী স্থায়ী গোষ্ঠী, অস্থায়ী গোষ্ঠী। স্থায়ী গোষ্ঠী মানে কি? যে গোষ্ঠীর স্থায়িত্ব দীর্ঘদিন হয়, কখনো কখনো সেটা আজীবনই হতে পারে, সেই ধরনের গোষ্ঠীকে বলে স্থায়ী গোষ্ঠী। যেমন পরিবার, তাই তো, জাতি, এগুলো মেটার নয়, আমি যতদিন রয়েছি রয়ে যাবে, এই ধরনের গোষ্ঠীগুলোকে বলা হয় স্থায়ী গোষ্ঠী। আর অস্থায়ী গোষ্ঠী কি? অস্থায়ী গোষ্ঠী যে গোষ্ঠীটা কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য কোনো একটি প্রয়োজনে একত্রিত একটি গোষ্ঠী হয়েছিল, সে উদ্দেশ্যটাও শেষ, গোষ্ঠী ভেঙে চলে যাচ্ছে। ধরো কোনো এক জায়গায় ভিড় জমেছে ঠাকুর দেখা, প্রচন্ড ভিড়, তখন সবাই যে চলো ঠিক আছে যাচ্ছি, এই যে সবাই একসাথে থাকছি, সেই ভিড়, প্যান্ডেল কমপ্লিট, পুজো শেষ, ভিড় কমপ্লিট। ট্রেনে বাসে যখন যাচ্ছি ভিড়ের মধ্যে অ্যাডজাস্ট করে চলছি, অশান্তি গন্ডগোল হচ্ছে, মিলেমিশে একসাথে চা খাচ্ছি, বাদাম মেটার সঙ্গে গল্প করে কত কিছু, ট্রেন স্টেশন থেকে নামলাম, পরিচয় ওখানেই কত। এই যে ভিড়, গ্যালারির দর্শক, এরা যখন একত্রিত হয় না জানি কত একটা সম্পর্ক, ভিড়টা ওই উদ্দেশ্য শেষ, ভিড় শেষ, অর্থাৎ আমাদের কি হলো যে গোষ্ঠীর উদ্দেশ্য শেষ, গোষ্ঠী ভেঙে গেল। এই ধরনের গোষ্ঠীকে বলা হচ্ছে অস্থায়ী গোষ্ঠী। তাহলে স্থায়িত্বের ভিত্তিতে গোষ্ঠীকে কয় ভাগে ভাগ করছি? দুই ভাগে, স্থায়ী গোষ্ঠী, অস্থায়ী গোষ্ঠী। এইবার আমরা দেখবো পদমর্যাদা অনুযায়ী গোষ্ঠীর শ্রেণীবিভাগটায় আসবো। এবার বলেছি দেখো, মর্যাদার ভিত্তিতে, অর্থাৎ যে গোষ্ঠীতে আমি রয়েছি সেই গোষ্ঠীতে আমার মর্যাদা কি, অর্থাৎ সদস্যদের মর্যাদা অনুযায়ী গোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা যায়। একটা উলম্ব বা ভার্টিক্যাল গোষ্ঠী, আর একটা আনুভূমিক গোষ্ঠী বা হরাইজন্টাল গ্রুপ। এবার প্রথমে উলম্ব গোষ্ঠী কি? উলম্ব মানে কি, ভার্টিক্যাল মানে কি, উপর থেকে নিচে এইভাবে লম্বালম্বি, অর্থাৎ যে গোষ্ঠীর সদস্যদের পদমর্যাদার ভিত্তিতে অবস্থান হয়, মানে বড় থেকে মেজো সেজো ছোট অব্দি আসবে, সবাই এক নয়। অর্থাৎ কোনো একটি বড় রাজনৈতিক দল, ধরো রাজ্য সংগঠনের কথা ভাবছি, রাজ্যের একজন প্রধান রাজ্য সভাপতি থাকে, তার আন্ডারে কিছু তোমার জেনারেল সেক্রেটারি থাকে, সাধারণ সম্পাদক, প্রত্যেকটা জেলায় একজন সভাপতি থাকে, তার কিন্তু নিচে এটা জেনারেল সেক্রেটারি থাকে, ব্লক স্তরে থাকে, পঞ্চায়েত লেভেলে থাকে একটা মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী। এই যে এইভাবে করে যে সমস্ত সংগঠনগুলোতে কি হয়, তোমার যে অবস্থান পদমর্যাদাগত ভাবে হয়, উপরে যে আছে নিচে যে আছে তার পদমর্যাদা কিন্তু এক নয়। রাজ্য সভাপতি আর বুথ লেভেলের একজন কর্মচারী, একটি রাজনৈতিক দলের কর্মী, দুজনের পদমর্যাদা কি এক না? ওইখানকার হুইপ এ মানতে বাধ্য। এই যে সিস্টেমে চলছে, এই ধরনের গোষ্ঠীগুলোকে বলা হয় উলম্ব গোষ্ঠী। আর আনুভূমিক বা সমান্তরাল গোষ্ঠী যাকে বলা হয় হরাইজন্টাল। আনুভূমিক বা সমান্তরাল গোষ্ঠী কোনগুলো? যে গোষ্ঠীতে সবার সদস্যদের সবার সমান মর্যাদা, এখানে কেউ বড় নয় কেউ ছোট নয়। শ্রমিক সংগঠন, একটি ছাত্রদের বিশেষ স্বার্থে গঠিত একটি সংগঠন, যদিও ছাত্র সংগঠন রাজনৈতিক দলের সংগঠন যাবে না, সেখানেও আবার কিছু কিছু পদমর্যাদার ব্যাপার আছে, ঠিক আছে। কৃষকদের সংগঠন, এই ধরনের সংগঠনগুলো সবাই সমান পদে রয়েছে, সেইটাকে বলছে আনুভূমিক গোষ্ঠী। আবার আরো একটা ভাগ আমি করেছি, বা আমি করিনি, সমাজতত্ত্ববিদরা করেছেন, ইচ্ছা অনুযায়ী, অর্থাৎ গোষ্ঠীর সদস্য আমি হব কি হব না আমার ইচ্ছার উপর নির্ভর করছে, সেই ইচ্ছা অনুযায়ী গোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ঐচ্ছিক গোষ্ঠী, আর একটা হচ্ছে অনৈচ্ছিক গোষ্ঠী। ঐচ্ছিক মানে যে গোষ্ঠীর সদস্য হওয়াটা, ঠিক আছে, আমার ইচ্ছার উপর তোমার যে নির্ভর করছে, সেই ধরনের গোষ্ঠীকে বলা হচ্ছে ঐচ্ছিক গোষ্ঠী। যেমন কোনো রাজনৈতিক দল, ক্লাব, এর সদস্য আমি হব কি হব না আমার ইচ্ছার উপর নির্ভর করছে। তো আমি চাইলে হতেও পারি, আমি চাইলে নাও হতে পারি। আজকে আমি অমুক ক্লাবের সদস্য, কালকে রিনিউয়াল করো না, আমি তোমার ক্লাবের সদস্য না, আমি অমুক দলের। রাজনৈতিক দলেও তাই, রাজনৈতিক দলের কোনো কথাই নেই, লোক তো 4টা-5টা ঝান্ডা নিয়ে ঘরে কিছু লোকজন আছে, সকালে এ পার্টি বিকেলে সে পার্টি। তাহলে এটা হচ্ছে ইচ্ছার উপর নির্ভর করছে। অনৈচ্ছিক বা আবশ্যিক যেটা পরিবার, এখানে কি আমার ইচ্ছার উপর নির্ভর করছে? আমি বলতে পারি আমি এই পরিবারের সদস্য না, কাল থেকে আমি ওই পরিবারের সদস্য, আমি এইভাবে নিশ্চয়ই হয় না, আবশ্যিক। এইটা হচ্ছে অনৈচ্ছিক বা আবশ্যিক গোষ্ঠী। তাহলে ঐচ্ছিক অনৈচ্ছিক ইচ্ছা অনুযায়ী গেল। এরপরে আমরা কর্মপদ্ধতিগত ভাবে যে ভাগগুলো আছে সেটা আসছি বোর্ডে লিখে নিয়ে। দেখো এখানে অনেকগুলো আমি লিখে নিয়েছি, প্রত্যেকটা আলোচনা করব। কর্মপদ্ধতি বা বিধিনিষেধ, গোষ্ঠী কিভাবে কাজ করবে বা তার উপরে কতটা বিধিনিষেধ আছে, সে অনুযায়ী গোষ্ঠীকে, সামাজিক গোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা যায়। এক বিধিবদ্ধ গোষ্ঠী বা ফর্মাল গ্রুপ, আর একটা হচ্ছে অবিধিবদ্ধ গোষ্ঠী বা ইনফর্মাল। বিধিবদ্ধ গোষ্ঠী বলতে কি বুঝি আমরা? বিধিবদ্ধ গোষ্ঠী বলতে যে গোষ্ঠীর উপরে কঠোর নিয়ন্ত্রণ থাকে, নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা এগুলো মেনে চলতে হয়, তার বাইরে কোনো সদস্য যেতে পারে না, সেই ধরনের গোষ্ঠীকে বলা হচ্ছে বিধিবদ্ধ গোষ্ঠী। যেমন ধরো একটি ক্লাসরুমের ভেতরে কোনো একজন ছাত্র বা ছাত্রী
টিচার থাকাকালীন অবস্থায় যেমন খুশি তেমন আচরণ করতে পারছে, চিৎকার করতে পারছে না, কথা বলতে পারছে না, বা কিছু কথা বলতে পারছে না যে মুখ চেপে ধরা হচ্ছে সেরকম নয়, অকারণে অপ্রয়োজনীয় ডিস্টারবেন্স ক্রিয়েট করা সম্ভব নয়, তাহলে এখানে কিছু বিধিনিষেধ রয়েছে। এই ধরনের গোষ্ঠীকে বলা হচ্ছে বিধিবদ্ধ গোষ্ঠী। আর অবিধিবদ্ধ গোষ্ঠী কি? যে গোষ্ঠীগুলোর মধ্যে এতটা রেস্ট্রিকশন নেই কিন্তু একসাথে আছে, যেমন কোনো কলেজের ইউনিয়ন রুম, ক্লাসরুম, এই যে এইখানে এই ধরনের গোষ্ঠীগুলোকে কি করা হয়, এটাকে বলা হয় তোমার যে অবিধিবদ্ধ গোষ্ঠী। ওকে, এরপরে যেটা দেখো, মনোবিদ সমাজবিদ সিমেল দুটো ভাগে ভাগ করেছে। সেটা হচ্ছে, এক হচ্ছে যুগল গোষ্ঠী আর একটা হচ্ছে ত্রয়ী গোষ্ঠী। যুগল গোষ্ঠী আর ত্রয়ী গোষ্ঠী কি জিনিস? যুগল গোষ্ঠী হচ্ছে যে ধরনের গোষ্ঠীর মধ্যে অত দুজন সদস্য দুজন, মা ছেলে, স্বামী স্ত্রী, দুই ভাই, এই যে দুজনের মধ্যে যে সম্পর্কের বন্ডিং এ তৈরি একটা গোষ্ঠী, সেই ধরনের সম্পর্ক বলা হচ্ছে যুগল গোষ্ঠী। আর ত্রয়ী গোষ্ঠী যখন যে গোষ্ঠীর সদস্য 3 বা অধিক হয়ে যায় সেটাকে ট্রায়েড গোষ্ঠী বলছে, 3 জনের বেশি বা 3 জন হলে সেইটা। টেনিস সমাজবিদ টেনিস তিনি আবার তোমার যে কি বলেছেন, গোষ্ঠীকে দুটো ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে জনসম্প্রদায় বা কমিউনিটি, আর একটা হচ্ছে সংঘ। সম্প্রদায় বা কমিউনিটি কি? যেখানে বলা হচ্ছে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক আছে কিন্তু স্বতন্ত্র, প্রত্যেকের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক থাকলেও তারা স্বতন্ত্র। যেমন একটি পাড়ায় প্রতিটি পরিবার তার সাথে প্রতিবেশীর যে সম্পর্ক, ব্যক্তিগত ঘনিষ্ঠতা নিশ্চয়ই আছে প্রতিবেশীর সাথে, কিন্তু একটা আলাদা আইডেন্টিটি আছে, আমার পরিবার এটা ওদের পরিবার, প্রতিবেশীর পরিবার, এই যে স্বতন্ত্রতা রাখছে, এই ধরনের গোষ্ঠীগুলোকে বলা হচ্ছে কমিউনিটি। আর সংঘ বা অ্যাসোসিয়েশন যখন মানুষ কি কোন রকম, যেখানে সমাজ জীবনে চলতে গেলে অনেক সময় অনেক সংঘ বা সংগঠন গড়ে, আর্থিক একটা প্রতিষ্ঠান, কোনো একটি তোমার যে সেলফ হেল্প গ্রুপ, এই জাতীয় যে গোষ্ঠীগুলো হয় সেইটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েশন, অর্থাৎ জনসম্প্রদায় সংঘ। এই হলো মোটামুটি সামাজিক গোষ্ঠী। তাহলে মেইনলি আমরা দেখলাম কি, প্রাথমিক গোষ্ঠী, গৌণ গোষ্ঠী, যেখানে ব্যক্তিগত অন্তরঙ্গত সম্পর্ক সেটা প্রাথমিক গোষ্ঠী, অন্তরঙ্গ সম্পর্ক নেই লার্জ যেটা, সেটা হচ্ছে কি গৌণ গোষ্ঠী। তারপরে আমরা দেখলাম কি অন্তঃগোষ্ঠী, বহির্গোষ্ঠী, যার ভেতরে মেয়েছে অন্তঃগোষ্ঠী, বাইরে গেলে বহির্গোষ্ঠী। স্থায়ী আর অস্থায়ী গোষ্ঠী আমরা দেখেছি যে স্থায়িত্ব অনুযায়ী গোষ্ঠীকে ভাগ করা হচ্ছে দুটো, একটা হচ্ছে স্থায়ী গোষ্ঠী আর একটা হচ্ছে অস্থায়ী গোষ্ঠী। যেটা দীর্ঘদিন স্থায়ী হয় সেটা স্থায়ী গোষ্ঠী, আর যে ধরনের অস্থায়ী গোষ্ঠী যেখানে কিছুক্ষণ স্থায়িত্ব হয়ে মানুষ চলে যায় সেটাকে বলছে অস্থায়ী গোষ্ঠী। এই ধরনের আমরা ভাগগুলো দেখলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।